নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি তারানাথ তান্ত্রিক। আপনারা শুনবেন বোলপুরের সেই অভিশপ্ত শেওড়া গাছ আর এক রক্ত পিপাসু পিশাচিনীর বীভৎস কাহিনী। কলকাতার মঠ লেনের সেই পুরনো স্যাঁতসেঁতে বাড়ি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতরে বাতাসের ঝাপটায় জানলার পাল্লাটা থেকে থেকে আর্তনাদ করে উঠছে। তারানাথ তান্ত্রিক স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিল। কপালে সিঁদুরের তিলক কেটে মা কালীর ছবির সামনে ধূপ জ্বালিয়ে বসলেন। বাইরের বৃষ্টি আরও জোরালো হয়েছে। ঝড়ের ঝাপটায় মঠ লেনের পুরনো বাড়িটা যেন থরথর করে কাঁপছে। এদিকে রাসবিহারী অ্যাভিনিউ থেকে মঠ লেনের দিকে দ্রুত পায়ে হেঁটে আসছি আমরা দুই বন্ধু, আমি আর কিশোরী। দুজনের হাতেই একটা করে ছাতা। যদিও বাতাসের তোড়ে সেই ছাতা সামলানো দায় হয়ে পড়েছে। আমি বললাম, আরে কিশোরী, একটু জোরে পা চালাও না হে, যা বৃষ্টি শুরু হয়েছে, ভিজে তো একসা হয়ে গেলাম। ঠাকুর মশাই নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। কিশোরীর ধুতিটা একটু উঁচিয়ে ধরে কাদা বাঁচিয়ে চলতে চলতে বলল, তুমি তো বলছো বিভূতি, কিন্তু এই জলে কি আর জোরে হাঁটা যায়? তার উপর মোড়ের মাথায় চপের দোকানটায় যা ভিড় ছিল, ঠাকুর মশাইয়ের জন্য গরম চপ আর বেগুনি না নিলে কি আর আসর জমবে? আমি অল্প হেসে বললাম, তা ঠিক বলেছ। আর ওই পাসিংশ সিগারেটের প্যাকেটটা নিয়েছো তো? ওটা না হলে তো ঠাকুর মশাইয়ের গল্প বেরোবেই না মুখ দিয়ে। সব নিয়েছি হে, সব নিয়েছি। কিশোরী পকেটে হাত দিয়ে নিশ্চিত করল। আমরা দুজনে কথা বলতে বলতে মঠ লেনের গলিটায় ঢুকলাম। দুপাশে পুরনো বাড়িগুলোর নোনা ধরা দেওয়াল, অন্ধকার গলি, ল্যাম্পপোস্টের আলোটা টিম টিম করে জ্বলছে। বৃষ্টির ছাঁটে রাস্তা প্রায় জনশূন্য। তুমি কি জানো বিভূতি, আজ কেন জানি না মনটা একটু কুগাইছে। এই আবহাওয়া, এই নির্জন গলি, মনে হচ্ছে আজ ঠাকুর মশাই কোনো সাংঘাতিক ভয়ের গল্প শোনাবে। আমি গম্ভীর গলায় উত্তর দিলাম, ভয় পেলেই তো আনন্দ কিশোরী, ঠাকুর মশাইয়ের গল্পের মাহাত্ম্যই তো সেখানে। চলো চলো চলো, ওই তো ওনার বাড়ি দেখা যাচ্ছে, চলো। তারানাথের বাড়ির সামনে এক হাঁটু জল আর কাদা। কিশোরী আর আমি সাবধানে সেই কাদা ডিঙিয়ে সদর দরজাটা ঠেলে ভেতরে ঢুকি। ভেতরে অন্ধকার বারান্দা পেরিয়ে আমরা সরাসরি তারানাথের ঘরে গিয়ে হাজির হলাম। ঘরের ভেতরে ঘৃত প্রদীপের মৃদু আলো, ধূপের সুবাসে ঘরটা ম করছে। তারানাথ তখন মা কালীর মূর্তির সামনে চোখ বুজে জপ করছে। তাঁর গম্ভীর মুখাবয়বে প্রদীপের আলো ছায়ার খেলা চলছে। কিশোরী আর আমি নিঃশব্দে মেঝেতে পাতা শতরঞ্চির এক কোণে গিয়ে বসলাম। আমরা জানি ঠাকুর মশাই এখন ধ্যানে আছেন। এই সময় কথা বলা বারণ। এই সময় চারি এসে হাজির হলো। সে বলল, আমি তো ভাবতেই পারিনি কাকাবাবু যে তোমরা আসবে। এই ঝড় বৃষ্টি মাথায় করেও যে তোমরা এসেছো, এটাই তো অনেক। দাঁড়াও, আমি তোমাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। আমি আর কিশোরী দুজনেই আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। চারির হাতের মুড়ি মাখার স্বাদ ছিল অতুলনীয়। তাই সেটি খেতে খেতে গল্প শোনার মাহাত্ম্য যে আরো বেড়ে যাবে, সেটাই আন্দাজ করলাম আমরা। ওদিকে চারিও কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলো। সেও আমাদের সাথেই গল্প শুনতে রাজি হয়ে গেল। কিছুক্ষণ পর তারানাথ চোখ মেললেন। তাঁর চোখে তখনও সেই অদ্ভুত স্বপ্নের রেশ লেগে আছে। তিনি শান্ত দৃষ্টিতে আমাদের দুজনের দিকে তাকালেন। এসেছো তোমরা? কেমন আছো কিশোরী আর বিভূতি? তারানাথ ধীর গলায় বললেন। কিশোরী তাড়াতাড়ি উঠে গিয়ে ওনাকে প্রণাম করল। তারপর চপের ঠোঙা আর সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, ঠাকুর মশাই, আপনার জন্য চপ আর বেগুনি এনেছি, আর এই আপনার প্রিয় পাসিংশ। বেশ করেছো বুঝলে। এই দুর্যোগে একটু গরম চপ আর ধোয়া না হলে ঠিক জমে না। তোমরাও নাও, বসো বসো। ঠাকুরমশাই, আজ বাইরে যা আবহাওয়া, তাতে একটা হাড় হিম করা গল্প না শুনলে একদম চলছে না। আপনার সেই তন্ত্র সাধনার সময়ের কোনো পুরনো কথা কি মনে পড়ছে আজ? হ্যাঁ বাবা, শোনাও না। আজকে আমিও কাকাবাবুদের সাথে বসেই তোমার সেই অতীতের অভিজ্ঞতার কথা শুনবো। তারানাথ
একটা বড় বেগুনিতে কামড় দিলেন। তারপর জানলার বাইরে তাকিয়ে থাকা অন্ধকারের দিকে চেয়ে বললেন, আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম জানো। ঘটনাটি হলো বল্লভপুরে, প্রায় 22 বছর আগেকার কথা। তখন আমি যুবক, রক্তের তেজ ছিল আলাদা, কিন্তু সেই গ্রামে গিয়ে যা দেখেছিলাম তাতে আমারও হাড় কেঁপে উঠেছিল। কিশোরী আর আমি নড়ে চড়ে বসলাম। আমরা জানি গৌরচন্দ্রিকা শেষ হয়েছে, এবার আসল গল্প শুরু হবে। এবার আমি গিয়েছি বল্লভপুর গ্রামে। গ্রামটা খুব একটা বড় নয়, কিন্তু বড্ড প্রাচীন। গ্রামের উত্তর দিকে একটা বিশাল শেওড়া গাছ ছিল, যেটাকে সবাই জমের মতো ভয় পেত। আমি গিয়ে উঠেছিলাম গ্রামেরই এক প্রান্তে একটা ভাঙা চোরা কুঠিরে। শ্রাবণ মাস, ঠিক আজকের মতোই বৃষ্টি পড়ছিল চারিদিকে। সেদিন মাঝরাতে হঠাৎ আমার দরজায় প্রচন্ড ধাক্কা। ঠাকুর মশাই, রক্ষা করুন ঠাকুর মশাই। এক আর্তনাদ শুনে আমি দরজা খুলে দিলাম। দেখলাম গ্রামের একটি বিশিষ্ট ব্যক্তি, মন্নত বিশ্বাস আর তার ছেলে বিপিন দাঁড়িয়ে আছে। মন্নতের সারা শরীর রক্তাক্ত, জামা কাপড় ছিঁড়ে ফালাফাল। তার চোখে মুখে যে আতঙ্ক আমি দেখেছিলাম তা কোনো মানুষের পক্ষে স্বাভাবিক নয়। আমি ফিসফিস করে বললাম, তারপর কি হলো ঠাকুর মশাই? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটে আগুন ধরালেন। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বলতে লাগলেন, লোকটি জানালো তার নতুন পুত্রবধূ করুণা, যে কিনা দেখতে ছিল সাক্ষাৎ লক্ষ্মী, সে নাকি বিয়ের রাত থেকেই বদলে গিয়েছে। মাঝরাতে সে ঘর থেকে উধাও হয়ে যায়। সকালে দেখা যায় সে নদীর চরে শ্মশানের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার সারা শরীরে জমাট বাঁধা রক্ত। শুধু তাই নয়, গ্রামে অদ্ভুত সব কাণ্ড ঘটছে। গবাদি পশুরা গলা কাটা অবস্থায় পড়ে থাকছে যত্রতন্ত্র। গ্রামের লোক বলছে বিজলির উপর নাকি কোনো অপদেবতা সওয়ার হয়েছে। বিজলি? হ্যাঁ, বিজলি। মেয়েটি খুব সুন্দরী ছিল, কিন্তু লোকটি সেদিন সব কথা বলেনি আমাকে। সে যে নিজের পাপ ঢাকতে আমার কাছে এসেছিল সেটি বুঝতে আমার একটু সময় লেগে গেছিল। তন্ত্র শক্তির বলে আমি যা দেখতে পাচ্ছিলাম তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। বল্লভপুরে সেই শেওড়া গাছের নিচে এমন এক গোপন সত্য চাপা পড়েছিল, যা রক্তের দামে শোধ করার সময় এসে গিয়েছিল। বাইরে তখন আরো জোরে বাজ পড়ল। জানলাটা সশব্দে খুলে গেল। তারানাথ শান্ত স্বরে বললেন, সেই শুরু হলো আমার জীবনের অন্যতম এক ভয়ঙ্কর লড়াই, সেই বল্লভপুরের বেদনির সাথে। এ আসলে কোনো বেদনি ছিল না, ছিল এক জ্বলন্ত প্রতিহিংসা। বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলছে। মটলেনের পুরনো বাড়ির জানলার পাল্লাটা বাতাসের ঝাপটায় একবার সশব্দে বন্ধ হলো, আবার খুলে গেল। তারানাথ শান্ত হাতে জানলাটা টেনে খিল তুলে দিল। ঘরের ভেতর পাসিং শো, সিগারেটের নীলচে ধোঁয়া কুণ্ডলি পাখিয়ে সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো বসে আছি। আমাদের সামনে রাখা তেলে ভাজার ঠোঙাটা প্রায় শেষ, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। তারানাথ একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ে। তার চোখের দৃষ্টি এখন ঘরের দেওয়ালে নেই, বরং 22 বছর আগের সেই বল্লভপুর গ্রামের কর্দমাক্ত পথে আটকে আছে। বুঝলে বিভূতি, সেদিন রাতে অনেক পরে জানতে পারলাম ওই লোকটি নাকি সেই গ্রামের মাথা, যাকে বলে কিনা মরু।
যদিও সেই বিষয়ে লোকটাই আমার নিজের মুখে জানিয়েছিলেন, তবেই জানতে পারলাম। এরপর ওই মোড়ল মন্নত বিশ্বাস আর তার ছেলে বিপিন যখন আমার কুটিরে এলো, তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। মোড়লের গায়ের চাদরটা রক্তে ভেজা। আমি অবাক হয়ে তাকাতেই সে হু হু করে কেঁদে ফেলল। তার বয়সের ভার আর সেই মুহূর্তের আতঙ্ক তাকে যেন একেবারে কুঁকড়ে দিয়েছিল। ঠাকুরমশাই, মোড়ল কি বলেছিল আপনাকে সেই নতুন বউটির ব্যাপারে? হ্যাঁ কিশোরী, এরপর মোড়ল আমাকে সবটা বলতে লাগলো। ঠাকুর মশাই, আমার সোনার সংসার ছাড়খাড় হয়ে যাচ্ছে। বিপিনের বউ বিজলি দেখতে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, কিন্তু বিয়ের 3টে রাত কাটতে না কাটতেই সে যেন পিশাচি হয়ে উঠল। মাঝরাতেও অঘরে ঘুমিয়ে থাকে, অথচ হঠাৎ করে ধড়মড় করে উঠে বসে। চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলতে থাকে। আমরা কেউ বাধা দিতে গেলে ও এমন শক্তি দেখায় যে 4-5 জন জোয়ান পুরুষ ওকে ধরে রাখতে পারে না। তারপর অন্ধকার রাতেও বেরিয়ে যায়। সকালে ওকে খুঁজে পাওয়া যায় গ্রামের ওই পুরনো শেওড়া গাছের নিচে, নয়তো নদীর চরে। ওর সারা মুখে কাঁচা রক্ত লেগে থাকে ঠাকুর মশাই। আমি শিউরে উঠে বললাম, বলেন কি ঠাকুর মশাই, জ্যান্ত মানুষ কাঁচা রক্ত খাচ্ছে? মানুষ আর কি খাচ্ছিল গো বিভূতি? খাচ্ছিল তো সেই অতৃপ্ত আত্মা যে বিজলির উপর সওয়ার হয়েছিল। মোড়ল জানালো, গ্রামে পর পর কয়েকটা অদ্ভুত মৃত্যু হয়েছে। প্রথম একটা বাছুরকে পাওয়া গেল নদীর ধারে, তার ঘাড়ের কাছে নখ দিয়ে ছিঁড়ে রক্ত চুষে নেওয়া হয়েছে। তারপর গ্রামের এক রাখাল বালক নিরুদ্দেশ হল। 2 দিন পর তার দেহটা পাওয়া গেল শ্মশানের ঝোপে। একইভাবে তার শরীর থেকে রক্ত উধাও। গ্রামবাসীদের সন্দেহ বিজলির উপরে গিয়ে পড়েছে। তারা বলেছে ডাইনি। তারা চাইছে বিজলিকে পুড়িয়ে মারতে। তাই কোনো মতে বিজলিকে ঘরে তালা বন্ধ করে রেখে আমার কাছে ছুটে এসেছিল। তারানাথ থামলেন, সিগারেটের ছাইটা ঝেড়ে নিয়ে আবার বলতে লাগলেন। আমি মোড়লকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমাদের গ্রামে কি আগে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল? এই শেওড়া গাছটাকে নিয়ে কোনো পুরনো কাহিনী আছে? না ঠাকুর মশাই, তেমন কিছু তো মনে পড়ছে না। শুধু জানি ওই গাছটা অপয়া। আমি বুঝলাম মোড়ল কিছু একটা লুকাচ্ছে। ওর গলার স্বরে একটা চাপা ভয় ছিল, যা কেবল পাপ বোধ থেকেই আসে। সে রাতে আমি ওদের আমার কুঠিরেই বিশ্রাম নিতে বললাম। পরের দিন ভোরে আমাদের রওনা হওয়ার কথা। সারা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। কুঠিরের বাইরে বৃষ্টির শব্দের মাঝে আমি শুনতে পাচ্ছিলাম এক বিচিত্র হাসির শব্দ, যেন কেউ অন্ধকার থেকে আমাকে ডাকছে। আমি আমার ঝোলা থেকে পঞ্চমুণ্ডির আসনটা বের করে বসলাম। তন্ত্রমন্ত্রের কবজে নিজেকে আর ঘরটাকে বেঁধে ফেললাম, কিন্তু সেই অশরীরী শক্তিটা বারবার আমার ঘরের চালে আছড়ে পড়ছিল। পরদিন ভোর হলো, বৃষ্টি থামেনি, ঝিরঝির করে পড়েই চলেছে। গ্রাম বাংলা সেই আদিম রূপ, চারিদিকে কাদা, মেঠো পথ পিচ্ছিল হয়ে আছে। আমি আমার ঝোলা পিঠে নিয়ে মোড়ল আর বিপিনের সাথে রওনা হলাম বল্লভপুরের উদ্দেশ্যে। পথটা ছিল বড়ই দুর্গম, দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে আদিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। কিন্তু সেই সজীবতার মাঝেও যেন একটা শ্মশানের নিস্তবতা বিরাজ করছিল।
আমরা যখন বল্লভপুর গ্রামের সীমানায় ঢুকলাম তখন বেলা পড়ে এসেছে। গ্রামের প্রবেশ পথেই ছিল একটা ভাঙা শিব মন্দির। এই মন্দিরের চাতালে বসেছিল এক পাগলা বুড়ো। আমাদের দেখে সে খিল খিল করে হেসে উঠল আর বলতে লাগলো, এসেছে রে, জম এসেছে। রক্তের স্বাদ পেতে আবার কাল লাগিনি জেগেছে। বিপিন ছেলেটা খুব ভয় পেয়ে গেছিল। সে মোড়লের হাত চেপে ধরল। আমি খেয়াল করলাম মোড়ল মন্নত বিশ্বাস সেই বুড়োর দিকে তাকিয়ে এক অদ্ভুত ঘৃণা আর ভয় মেশানো দৃষ্টি হানল, যেন পাগলটা এমন কিছু জানে যা পৃথিবীর কারো জানা উচিত নয়। গ্রামের পরিবেশটা ছিল বড়ই থমথমে। কেউ ঘর থেকে বেরোচ্ছে না, জানালাগুলো সব বন্ধ। আমরা যখন মোড়লের বিশাল চণ্ডী মণ্ডপে পৌঁছালাম তখন সন্ধে নেমেছে। মোড়ল আমাকে একটা আলাদা ঘরে থাকার ব্যবস্থা করে দিল। ঘরটা ছিল বাড়ির একতলায়। জানালা খুললেই দেখা যায় সেই আদিম শেওড়া গাছটাকে। গাছটা যেন অন্ধকারের এক একটা হাত বাড়িয়ে আকাশটাকে ঘিমছে ধরতে চাইছে। সেই বউটির দেখা পেলেন তখন? তারানাথ রহস্যময় হাসি হেসে বললেন, পাবো না মানে? এই রাতেই হলো প্রথম সাক্ষাৎ। মোড়ল বাড়ির মেয়েরা আমাকে খাবার দিয়ে গেল, কিন্তু আমার মন পড়েছিল পাশের ওই বন্ধ ঘরটায়। এখানে বিজলিকে বন্দি করে রাখা হয়েছে। হঠাৎ মাঝরাতে একটা তীক্ষ্ণ আর্তনাদ শুনে আমার ঘুম ভেঙে গেল। একটা বিশ্রী পচা মাংসের গন্ধ নাকে এলো। আমি বুঝলাম সে এসেছে। আমি চট করে উঠে আসন গ্রহণ করলাম। আমার ঘরের জানালাটা খটখট করে কাঁপতে লাগলো। জানালার ওপাশে আমি দেখলাম একটা মুখ, মানুষের মুখ, কিন্তু চোখের মণি নেই, সম্পূর্ণ সাদা চোখ। মুখটা ছিল বিজলি, কিন্তু চামড়াটা কেমন নীলচে হয়ে গিয়েছে। সে জানালার শিকগুলো ধরে এমন ভাবে ঝাঁকুনি দিচ্ছিল যে মনে হচ্ছিল লোহাগুলো মোমের মতো মেখে যাবে। সে ফিস ফিস করে বলল, তান্ত্রিক, তুই কেন এসেছিস? ফিরে যা। আজ আমি মোড়লের বংশ নির্বংশ করব। আজও রক্ত দিয়ে আমার স্নান হবে। আমি মন্ত্রপুত জল নিয়ে ওর দিকে ছিটিয়ে দিলাম। মুহূর্তে এক বিকট চিৎকার করে সে পিছিয়ে গেল অন্ধকারের দিকে। আমি ঘর থেকে বেরিয়ে দালানে আসতেই দেখলাম মেঝেতে চপ চপ করে রক্ত পড়ে আছে। সেই রক্ত কার? বিজলির তো নয়, তবে কি অন্য কারোর? আমি ভয়ে আঁতকে উঠলাম। কার রক্ত ঠাকুর মশাই? তারানাথ গম্ভীর গলায় বললেন, মোড়লের এক বিশ্বস্ত কর্মচারী ছিল, নাম হরেন। সে পাহারায় ছিল। দালানের এক কোণে দেখলাম হরেন ছটপট করছে। তার গলার নলিটা কেউ যেন কামড়ে ছিঁড়ে নিয়েছে। মরণ যন্ত্রণায় তার চোখ দুটো ঢেলে বেরিয়ে আসছে। আমি ছুটে গিয়ে তার মাথায় হাত রাখলাম। হরেন মরার আগে কেবল একটা দিকে আঙুল নির্দেশ করলো, সেই পুরনো শেওড়া গাছটার দিকে। সেদিন আমি প্রথম বুঝলাম এ কেবল কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এ হলো বল্লভপুরের দীর্ঘদিনের জমানো কোনো অন্যায়ের অভিশাপ। বিজলি শরীরে যে শক্তি কাজ করছে তা আদিম এবং অতি প্রকৃত। সেই রাতেই আমি স্থির করলাম কাল ভোরে আমাকে ওই শেওড়া গাছের রহস্য ভেদ করতেই হবে। মোড়লকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, সে মিথ্যে বলবে। আমাকেই খুঁজে বের করতে হবে এই মেয়েটি, আর কেনই বা সে আজ পিশাচিনী হয়ে ফিরে এসেছে। তারানাথ থামলেন।
বাইরে আবার বিদ্যুতের ঝিলিক দেখা দিল। সেই আলোয় তারানাথের মুখটা যেন কোনো এক প্রাচীন ঋষির মতো দেখালো। বুঝলে কিশোরী, সব ভয়ের গল্পের পিছনে একটা কষ্টের গল্প থাকে। বল্লভপুরের সেই প্রেতনিরও একটা ইতিহাস ছিল, এক বুক ঘৃণা আর বঞ্চনার ইতিহাস। বাইরে মেঘের গর্জনটা এবার যেন বুক কাঁপিয়ে দিয়ে গেল। মটলেনের পুরনো বাড়িতে বিদ্যুতের আলোটা একবার দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। তারানাথ শান্তভাবে নিজের তামাকের কলকেটা হাতে নিলেন। আমি আর কিশোরী একে অপরের গায়ে ঘেঁষে বসেছি। ঘরের আবহাওয়া এখন ভারী হয়ে এসেছে, যেন কোনো অদৃশ্য সত্তা তাদের অলক্ষ্যে ঘরের কোণে এসে দাঁড়িয়েছে। তারানাথ ধীর গলায় বলতে শুরু করলেন। সেদিন রাতে মুরুলের বাড়িতে হরেনের ওই বীভৎস মৃত্যু দেখে গোটা গ্রাম যেন পাথরের মতো জমে গিয়েছিল। গলায় দগদগে ক্ষতর চিহ্ন আর চপ চপ রক্ত। মোড়ল মন্নত বিশ্বাস তখন ভয়ে ভয়ে থর থর করে কাঁপছে। আমি দেখলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু সেই ঘাম বৃষ্টির নয়, ওটা পাপের ঘাম। আমি ওর চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, মন্নত, এখনো সময় আছে, সত্যিটা বলো। এই মেয়েটি কে? বিজলির উপরে যে ভর করেছে সে কার অতৃপ্ত আত্মা? আমার কথা শুনে মন্নত মাথা নিচু করে রইল। ওর ছেলে বিপিন তখন পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করছিল, বাবা, বিজলি নেই, ঘরের তালা ভেঙে ও বেরিয়ে গেছে। আমি চমকে উঠলাম। লোহার শিকল দিয়ে আটকানো দরজা ভাঙলো কিভাবে? আমি দৌড়ে গেলাম বিজলির ঘরে। দেখলাম দরজার কবজাগুলো যেন কোনো অমানসিক শক্তিতে দুমড়ে মুচড়ে পড়ে আছে। দেওয়ালের গায়ে নখের আঁচড়, পাথর খুঁড়ে সেই লোক বসে গিয়েছে অনেক গভীরে। আমি ঢোক গিলে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো ঠাকুর মশাই? আপনারা কি ওখানে খুঁজতে বেরোলেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেরোলাম, কিন্তু সেই রাতটা ছিল সাক্ষাৎ নরক। হাতে লণ্ঠন নিয়ে আমি, মন্নত আর কয়েকজন গ্রামবাসী বেরোলাম অন্ধকারের বুক চিরে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বাতাসে শব্দে মনে হচ্ছিল কেউ যেন সপাং সপাং করে চাবুক মারছে। আমরা যখন সেই বিশাল শেওড়া গাছটার কাছে পৌঁছালাম, তখন লণ্ঠনের আলোয় যা দেখলাম তা দেখে আমার নিজেরও রক্ত হিম হয়ে গেল। দেখলাম শেওড়া গাছের সবচেয়ে নিচু ডালটা থেকে একটা দেহ ঝুলছে। না, ফাঁস লাগিয়ে নয়, নিজের দুই পায়ের পাতা দিয়ে ডালটা আঁকড়ে ধরে বাদুড়ের মতো ঝুলে আছে বিজলি। ওর লম্বা চুলগুলো মাটিতে লুটোপুটি খাচ্ছে। ওর মুখটা আমার দিকে ভিড়ল। সেই দৃশ্য ওলার নয় বিভূতি। বিজলি চোখ দুটো একদম কুটোর থেকে বেরিয়ে এসেছে, মুখ দিয়ে ফেনার মতো রক্ত গড়িয়ে পড়ছে। আর ও একা নয়, ওর কোলের কাছে ধরা ছিল একটা ছিন্ন ভিন্ন কুকুর ছানা, যার ধরটা ও তার দিয়ে চিবাচ্ছিল। কিশোরী দু হাতে নিজের মুখ ঢাকল। উফ, অসহ্য। বিজলি আমাদের দেখে এক অদ্ভুত পৈশাচিক হাসি হাসলো। সেটা মানুষের গলা নয়, যেন শত বর্ষের পুরনো কোনো কবরের তলা থেকে উঠে আসা গজরানি। সে ফিস ফিস করে বলল, মন মতো মনে পড়েছে সেই রাতের কথা, যখন আমি তোর পায়ে ধরে ভিক্ষা চেয়েছিলাম। তুই আমায় বলেছিলি সাহায্য করবি, কিন্তু তুই আর তোর সাঙ্গপাঙ্গরা আমার সর্বনাশ করলি। আজ তোর রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। কথাগুলো বলেই সে এক লাফে ডাল থেকে নিচে নামে।
নামাটা স্বাভাবিক ছিল না। মনে হলো যেন হাওয়ায় ভেসে এসে মন্নতের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল। আমি চট করে পকেট থেকে চণ্ডী পাঠ করা শস্য বের করে ওর দিকে ছুঁড়ে মারলাম। ওং ক্লিং হ্লিং ফট। মন্ত্রটা পড়ার সাথে সাথেই সেই শস্যগুলো আগুনের গোলার মতো বিজলির শরীরে বিঁধল। একটা তীব্র আর্তনাদ করে সে ছিটকে পড়ল অন্ধকারের ঝোঁকে। কিন্তু যাওয়ার আগে সে মন্নতের কাঁধে এমন একটা ধাবা বসিয়ে গেল যে মন্নতের মাংসর তাল খুলে চলে এলো। মন্নত যন্ত্রণায় লুটিয়ে পড়ল। আমি ওকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলাম। কিন্তু সেই রাতেই গ্রাম জুড়ে তাণ্ডব শুরু হলো। আমরা যখন মোড়ল বাড়িতে বসে আছি তখন বাইরে থেকে ভেসে আসতে লাগলো মানুষের আর্তনাদ। গ্রামের কুড়ে ঘরগুলোর চালায় কি যেন আছড়ে পড়ছে। জানালার বাইরে দিয়ে এক একটা ছায়া ঝড়ের গতিতে চলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম বিজলি এখন একা নয়, সে প্রেত লোককে আহ্বান জানিয়েছে তার সঙ্গিনীদের। আমি মন্নতের ক্ষতস্থানে একটু বিভূতি মাখিয়ে দিয়ে বললাম, দেখো, এখনো যদি না বলো তবে কাল সূর্যোদয় দেখার জন্য কিন্তু কেউ বেঁচে থাকবে না। ওই মেয়েটি কে ছিল? মন্নত এবার ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো এক বীভৎস সত্যের কথা। 20 বছর আগে এই গ্রামেই বাস করত এক অনাথ মেয়ে, নাম তার বাসন্তী। খুব সুন্দরী ছিল সে। তার প্রেম ছিল পাশের গ্রামের এক যুবকের সাথে। তারা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সমাজ বাধা দিচ্ছিল। বাসন্তী মোড়লের কাছে এসেছিল আশ্রয়ের আশা, সাহায্যের আশা। কিন্তু মোড়ল আর তার সাঙ্গপাঙ্গরা সেই অসহায় মেয়েটির ওপরে পাশবিক অত্যাচার চালিয়ে তাকে মেরে ফেলে ওই শেওড়া গাছের পাশের জমিতেই পুঁতে দিয়েছিল। তারা থামল। তার চোখে এখন ক্রোধের আগুন। মন্নত স্বীকার করলো সে নিজের ক্ষমতা আর টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিল। কেউ কোনোদিনও জানতে পারেনি বাসন্তী কোথায় হারিয়ে গেল। কিন্তু বাসন্তী সেই অতৃপ্ত আত্মা আর তার সংসার করার সেই আদম্য স্বাদ মেটেনি। সে প্রেতজনিতে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। আর আজ সে বিজলির শরীরকে মাধ্যম করে মোড়লের বংশ লোপাট করতে চাইছে। আমি যখন কথাগুলো শুনছি তখন ঘরের ছাদ থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করলো। আমি উপরে তাকিয়ে দেখলাম উড়ি কাঠের ফাঁক দিয়ে এক জোড়া উল্টো পা ঝুরছে। বাসন্তী ধরি বল্লভপুরের সেই প্রেত আবার সশরীরে আবার সামনে আসতে চাইছে। ঘরের প্রদীপটা হঠাৎ নিভে গেল। ঘর অন্ধকার। আমি শুনতে পেলাম তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঠিক ঘাড়ের পাশে। সে ফিস ফিস করে বলল, তান্ত্রিক, তুই মাঝখানে আসিস না। আজ মন্মথর কলিজা আমি খাবই। আমার সারা শরীর কাঁপছে। তাও ঢোক গিলে বললাম, আপনি কি করলেন তখন ঠাকুরমশাই? আপনি আপনি তো একা, আর ওদিকে এক ভয়ঙ্কর পিশাচি। এই রাতেই শুরু হলো আমার আসল পরীক্ষা। আমি জানতাম টুকটাক দিয়ে একে রোখা যাবে না। এর জন্য চাই মা কালীর রুদ্র রূপের আবাহন। কিন্তু তার আগে আমাকে সেই শেওড়া গাছের রহস্য আর বাসন্তীর কঙ্কালটা খুঁজে বের করতে হবে। কারণ যতক্ষণ ওর দেহ মাটিতে অসুচি অবস্থায় পড়ে আছে ততক্ষণ ওর শক্তি অসীম। আমি মোড়ল আর বিপিনকে সাথে নিয়ে আবার বেরোলাম সেই ঝড়ের রাতে। কিন্তু পথে যা দেখলাম তাতে বুঝলাম মঠ লেনের এই বৃষ্টির চেয়ে বল্লভপুরে সেই বৃষ্টি অনেক বেশি রক্ত পিপাসু ছিল। চারিদিকে পচা গলা লাশের গন্ধ পাচ্ছিলাম আমি।
যেন গোটা গ্রামটাই একটা বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। বাইরে হঠাৎ একটা বিকট শব্দে বাজ পড়ল। মনে হলো মটলেনের পুরনো বাড়ির ভিতরটা কেঁপে উঠল। তারানাথ স্থির হয়ে বসে রইলেন, কিন্তু আমি আর কিশোরী ভয়ে প্রায় একে অপরকে জড়িয়ে ধরলাম। ঘরের এক কোণে রাখা ধুনুচি থেকে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার মাঝখানে তারানাথের মুখটা মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যাচ্ছে। তিনি আবার বলতে শুরু করলেন, বাইরে তখন বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। আমি লণ্ঠনটা হাতে নিয়ে মোড়ল আর বিপিনকে বললাম, চলো, ওই শেওড়া গাছের গোড়ায় যেতেই হবে, না হলে আজ রাত আর কেউ কাটবে না। মোড়ল মন্নত বিশ্বাস তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। তার কাঁধে সেই ক্ষত থেকে কালো রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু তার চেয়েও বেশি আতঙ্ক তার চোখে। সে জানে জম তার দরজায় কড়া নেড়েছে। আমরা যখন ঘর থেকে বেরালাম তখন দেখলাম সারা উঠোন জল কাদায় মাখামাখি, কিন্তু সেই কাদার উপরে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড়। উঠোন জোরে অন্তত 7-8টা শিয়াল মরে পড়ে আছে, আর তাদের পেটগুলো কেউ যেন নখ দিয়ে চিড়ে নাড়ি ভুঁড়ি বার করে দিয়েছে। যদি সেই বীভৎস দৃশ্য যদি তোমরা দেখতে, বিভূতি, বাতাসের গন্ধে তখন শুধু কাঁচা রক্তের আঁশটে গন্ধ। আমি ফিসফিস করে বললাম, ওটা কি ওই পেতনির কাজ ঠাকুর মশাই? তখন তারানাথ গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, ওটা ছিল ওর শক্তি প্রদর্শনের একটা নমুনা। আমরা যখন শেওড়া গাছের কাছাকাছি পৌঁছালাম দেখলাম সেখানে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। লণ্ঠনের আলো সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না। হঠাৎ গাছের ডালপালার মধ্য থেকে একটা খসখসে শব্দ হলো। আমি লণ্ঠনটা উঁচিয়ে ধরতেই দেখলাম বিজলির মুখটা গাছের একদম মগ ডালে পা দুটো আটকে নিচের দিকে ঝুলে আছে। ও শরীরটা ধনুকের মতো বেঁকে আছে। ওর সাদা চোখ দুটো লণ্ঠনের আলোয় যেন আগুনের মতো জ্বলছে। সে একটা গগন বিদারী চিৎকার করলো। সেই চিৎকারে মনে হলো আমাদের কানের পর্দা ফেটে যাবে। পরক্ষণে সে উপর থেকে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ বিপিন চিৎকার করে উঠল, বাবা, তোমার পেছনে! আমি ঘুরে তাকাতেই দেখলাম অন্যদের ঠিক পিছনে একটা আবছায়া দীর্ঘ মূর্তি দাঁড়িয়ে আছে। বিজলি শরীরটা যেন 10 হাত লম্বা হয়ে গিয়েছে। সে তার লম্বা হাড় সর্বস্ব হাত দুটো দিয়ে মন্নতের গলা টিপে ধরল। আমি চিৎকার করে উঠলাম, ওং হ্রিং ফট, ওং হ্রিং ফট, দুর্জয় মার্দিনী সমন্নাসিনী, ওং হ্রিং ফট, দুর্জয় মার্দিনী সমন্নাসিনী। বলেই আমার ঝোলা থেকে মন্ত্রপুত কুশ বের করে ওর দিকে ছুঁড়ে মারলাম। কুশটা গিয়ে ওর পিঠে লাগতেই একটা নীল আগুনের ফুলকি বেরোলো। এদিকটা মন্নতকে ছেড়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় সে অট্ট হাসি হাসলো। তাতে মনে হলো আকাশ ফেটে এখনই মাথায় পড়বে। তারপর কি হলো? আপনি কি সেই বাসন্তীর কঙ্কালটা খুঁজে পেলেন? তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, পেলাম, কিন্তু সেই বাওয়াটা ছিল আরো ভয়ঙ্কর। আমি বুঝলাম গাছটার উত্তর দিকে মাটিটা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে আছে। আমি বিপিনকে বললাম কোদাল দিয়ে খুঁড়তে। বিপিন ভয়ে থরথর করে কাঁপছিল, কিন্তু প্রাণের দায়ে সে খুঁড়তে শুরু করলো। বৃষ্টিতে মাটি নরম হয়ে গিয়েছিল, তাই বেশি দেরি হলো না। খুঁড়তিনে খুঁড়তেই
কোদালটা একটা শক্ত জিনিসে গিয়ে লাগলো। আমি লণ্ঠনটা সামনে ধরলাম, দেখলাম একটা কঙ্কাল। কিন্তু সেই কঙ্কালটা স্বাভাবিক নয়, সেটা এমন ভাবে কুঁকড়ে আছে যে বোঝা যায় মৃত্যুর আগে মেয়েটা কতটা ছটফট করেছে। কঙ্কালটার গলায় তখনও একটা জং ধরা লোহার হাড় ঝুলছিল। আর ঠিক সেই মুহূর্তে যখন কঙ্কালটা দেখা গেল, তখন সারা গ্রাম থর থর করে কাঁপতে শুরু করলো। মনে হলো একটা ছোটখাটো ভূমিকম্প হচ্ছে। হঠাৎ সেই কঙ্কালটার হাড়গুলো যেন নড়ে উঠল, একটা বিভ্রম তৈরি হলো চোখের সামনে। আমি দেখলাম কঙ্কালের মাথার গুলিটা হাঁ করেছে। এই অন্ধকার থেকে ভেসে এলো বাসন্তীর গলা। মন মতো আমার হাড়গুলো ফিরিয়ে দে। আমার সিঁদুর কোথায়? আমার সংসার কোথায়? মন্মথ তখন মাটির উপর লুটিয়ে পড়ে হাও হাও করে কাঁদছে। আমায় আমায় মাফ করে দাও মা, আমায় মাফ করে দাও। তারানাথ থামল। বাইরে থেকে একটা জানলা সশব্দে খুলে গেল। উত্তুরে হাওয়া ঘরে ঢুকে প্রদীপটাকে প্রায় নিভিয়ে দিচ্ছিল। তারানাথ হাত দিয়ে শিখাটা আগলে ধরল। সেদিন আমি একটা জিনিস খেয়াল করলাম, এই কঙ্কালটা ঠিক বুকের পাঁচড়ার মাঝখানে একটা পুরনো বিদলের মাদুলি বিঁধেছিল। আমি বুঝলাম পুরো গুণিন আগে ওই মাদুলি দিয়ে আত্মাটাকে ওই গাছের নিচেই বন্দি করে রেখেছিল। কিন্তু মোড়লের পুত্রবধূ বিজলি যখন ওই গাছের ছায়ায় প্রথম পা রেখেছিল, তখন তার মনে দুর্বলতা বা কোনো দুর্বল মুহূর্তে সেই বাঁধন ছিঁড়ে গিয়েছিল। আর সেই ক্ষোভ এখন দাবানলের মতো গ্রামকে পুড়িয়ে ফাঁক করে দিতে চাইছে। আপনি কি সেই রাতেই দাহ করলেন ওটা? না বিভূতি, অত সহজ নয়। পেতনি তখন খেপে গিয়েছে। সে জানে আমি তার দেহটা স্পর্শ করেছি। সে আবার সরাসরি আমার উপর চড়াও হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি মোড়লের বাড়িতে ফিরে এলাম। সারা রাত আমরা কেউ চোখের পাতা এক করতে পারলাম না। মোড়ল বাড়ির বাইরের বারান্দায় একটা অতিকায় ছায়া ঘুরে বেড়াচ্ছিল। কখনো নখের আঁচড় পড়ছে দরজায়, কখনো জানালার কাঁচ ভেদ করে লম্বা কালো জিভ ভেতরে ঢুকে আসছে। আমি আমার তান্ত্রিক গণ্ডি দিয়ে সবাইকে ভেতরেই আটকে রেখেছিলাম, কিন্তু সেই গণ্ডি কতক্ষণ টিকবে তা আমি নিজেও জানতাম না। ভোরের দিকে একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ শুনলাম মোড়লের গোয়াল ঘরের গরুগুলো একসাথে ডেকে উঠেছে। আমি ছুটে বেরিয়ে দেখলাম এক বীভৎস দৃশ্য। বিজলি না, সেই পিশাচটা একটা আস্ত বাছুরকে কাঁধে করে শেওড়া গাছের দিকে নিয়ে যাচ্ছে। ওর হাতটা মানুষের মতো নয়, ও যেন মাটির উপর দিয়ে সজোরে ছেঁচড়ে এগোচ্ছে। আমি বুঝলাম অমাবস্যা আসতে আর মাত্র একদিন বাকি। ওই অমাবস্যার রাতে যদি ওকে শান্ত না করা যায়, তবে বল্লভপুর গ্রাম একটা শ্মশান হয়ে যাবে। আমি নিজের কপালে সিঁদুরটা একবার স্পর্শ করলাম। তার চোখ এখন ধক ধক করে জ্বলছে। সেই রাতেই আমি স্থির করলাম আমাকে মহাকালীর শরণাপন্ন হতেই হবে। বল্লভপুরে সেই রক্ত তৃষ্ণা মেটাতে হলে আরো বড় কোনো শক্তির প্রয়োজন। বাইরে বজ্রপাতের শব্দে কান পাতা দাঁড়। মঠ লেনের পুরনো বাড়ির বারান্দায় জমা জল উপচে ঘরে ঢোকার উপক্রম করছে। তারানাথ একটা নতুন পাসিং শো সিগারেট ধরালেন। দেশলাইয়ের কাঠির আলোয় তাঁর চিবুকের রেখাগুলো আরো তীক্ষ্ণ দেখালো। আমি আর কিশোরী পাথরের মূর্তির মতো বসে আছি। গল্পের ঘোর আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। তারানাথ ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বললেন, পঞ্চম দিনের সেই সন্ধ্যা,
বল্লভপুর গ্রামটা যেন এক নরকের প্রবেশদ্বার হয়ে দাঁড়িয়েছে। সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েছে, কিন্তু গ্রামের আবহাওয়া ছিল উমট আর ভারী। কোনো পাখি ডাকছে না, কুকুরগুলো লেজ গুটিয়ে কাঠের তলায় ঢুকে আছে। আমি মোড়লের চণ্ডী মণ্ডপে বসে আমার টুকটাক গোছাচ্ছিলাম। বিপিন এসে আমার পা জড়িয়ে ধরল। ঠাকুর মশাই, বিজলিকে কি আর ফেরানো যাবে না? ওর ওই চেহারা আমি সইতে পারছি না। বিপিনের চোখে জল ছিল, কিন্তু আমি জানতাম বিজলি আর বিজলি নেই। সেই পিশাচি ও রক্ত মাংসের খাঁচাকে পুরোপুরি দখল করে নিয়েছে। আমি বিপিনকে বললাম, বিপিন, আজ অমাবস্যার রাত। আজ হয় এই গ্রাম মুক্তি পাবে, নয়তো মহাকালের গর্ভে বিলীন হয়ে যাবে। তুই শুধু একটা কাজ করবি, কোনো অবস্থাতেই মন্নতকে এই ঘর থেকে বের হতে দিবি না। ওর শরীরের পচা গন্ধ প্রেতনিকে চুম্বকের মতো টানছে। তারপর কি হলো ঠাকুর মশাই? আপনি কি একাই সেই শেওড়া গাছের কাছে গেলেন? হ্যাঁ কিশোরী, একাই যেতে হয়। এই রণক্ষেত্রে অন্য কারো স্থান নেই। আমি হাতে নিলাম একটা তামা ভস্যের খড়গ আর আমার সেই পুরনো নরক পাল। শ্মশানকালীর জপ করতে করতে আমি যখন সেই অভিশপ্ত শেওড়া গাছের গোড়ায় পৌঁছালাম, তখন রাত 12টা। চারপাশটা যেন নিকোষ কালো কুচকুচে অন্ধকার। লণ্ঠনের আলোটাও যেন সেই অন্ধকার গিলে খাচ্ছিল। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল, গাছের ডালপালার মধ্য থেকে ফিসফিসানি ভেসে এলো। মনে হলো হাজার হাজার লোক একসাথে ফিস ফিস করে কিছু বলছে। আমি গাছের গোড়ায় আসন পাতলাম। পঞ্চমুণ্ডির আসনের উপরে বসে যখন আমি মহাকালীর আহ্বান শুরু করলাম, ওং ক্রিং রিং রুং দক্ষিণে কালীকে, ওং ক্রিং রিং রুং দক্ষিণে কালীকে, ওং ক্রিং রিং রুং দক্ষিণে কালীকে, ঠিক তখনই একটা বিকট শব্দে গাছের একটা মোটা ডাল ভেঙে পড়লো আমার ঠিক সামনে। আমি চোখ মেললাম না, কিন্তু আমার অনুভব বলছিল সে খুব কাছেই আছে। হঠাৎ আমার বাঁ কানের কাছে একটা হিম শীতল নিঃশ্বাস ধাক্কা দিল। এই পচা মাংসের উৎকট গন্ধ। একটা কর্কশ গলা বলে উঠল, তান্ত্রিক, তোর সাহস তো কম নয়। আমার খাবারে বাধা দিতে এসেছিস। আজ তোর কলিজা দিয়েই আমার ব্রত পূরণ করব আমি। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, আপনি কি ভয় পেয়েছিলেন ঠাকুর মশাই? তারানাথ একটু হাসলেন, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। হয়তো রক্ত মাংসের সহজাত ধর্ম হে বিভূতি, কিন্তু তখন ভয় পাওয়ার সময় ছিল না। আমি দেখলাম বিজলি সেই শরীরটা অন্ধকারের মধ্যে ভাসতে ভাসতে আমার সামনে এলো। ওর নখগুলো এখন ইঞ্চি খানিক লম্বা। আমার চোখ দিয়ে রক্ত বর্ণের জল গড়িয়ে পড়ছে। সে তার হাতটা বাড়িয়ে আমার টুটি চেপে ধরতে চাইল। আমি আমার হাতের তান্ত্রিক দণ্ডটা দিয়ে ওর হাতে এক আঘাত করলাম। মুহূর্তে একটা আগুনের ফুলকি ঠিকরে বেরোলো, আর সে ছিটকে গিয়ে গাছের গুড়িতে আছড়ে পড়ল। কিন্তু সে দমবার পাত্রী নয়। সে এবার এক বিকট গর্জন করে উঠল। সেই গর্জনে মনে হলো মাটির তলা থেকে আরো ডজন খানেক হাড় সর্বস্ব হাত বেরিয়ে আসছে। বাসন্তী একা নয়, সে তার সাথে ডেকে এনেছে ওই তল্লাটে যত অপঘাতে মরা অতৃপ্ত আত্মাদের। তারা সবাই মিলে আমাকে ঘিরে ধরল। আমি বুঝতে পারলাম আজ আমার প্রাণ সংশয়। পিশাচটা হাসতে হাসতে বলল, দেখ তান্ত্রিক, আমার শক্তি। এই পুরো গ্রাম আজ আমার সাথে নাচবে। কাল সকালে বল্লভপুরে কোনো সূর্য উঠবে না, শুধু থাকবে লাশের স্তূপ। আমি তখন আমার অন্তিম অস্ত্র বের করলাম।
রটা ছিঁড়ে হোমকুণ্ডের আগুনে ফেলে দিয়ে বললাম, মা, তুই যদি থাকিস তবে এই পিশাচির গ্রাস থেকে এই নিরপরাধ গ্রামকে রক্ষা কর। হঠাৎ আকাশ চিরে একটা বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় আমি দেখলাম শেওড়া গাছের উপরে এক বিশাল ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়ার হাতে খড়গ, গলায় মুন্ডমালা। মা কালীর সেই সংহারী রূপের এক ঝলক দেখেই আমি মূর্ছা যাওয়ার উপক্রম হলাম। তারানাথ থামল, তার কপালের রগগুলো ফুলে উঠছে। তিনি যেন আবার সেই যুদ্ধের ময়দানে ফিরে গিয়েছেন। পেতনিটা সেই ছায়া দেখে থমকে গেল, গো গো শব্দ করতে লাগলো। মা কালীর সেই তেজ সহ্য করার ক্ষমতা ওর ছিল না, কিন্তু বাসন্তীর সেই ঘৃণা ছিল অসীম। সে চিৎকার করে বলল, মা, তুমি যদি বিচার করো তবে ওই মন্মথর বিচার আগে করো। সে আমার সতীত্ব হরণ করেছে, আমার প্রাণ নিয়েছে, আমি কেন মুক্তি পাবো না? এই মুহূর্তে আমি এক আশ্চর্য জিনিস দেখলাম। শেওড়া গাছের কঠোর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো, কেন গাছটা নিজেই কাঁদছে। আমি বুঝতে পারলাম মা কালী শুধু পিশাচি দমন করতে আসেননি, তিনি এসেছেন এক চরম বিচার করতে। পেতনিটা এবার বিজলির শরীর ছেড়ে বেরোতে শুরু করলো। বিজলির দেহটা তাসের ঘরের মতো মাটিতে লুটিয়ে পড়ল, আর বাসন্তীর আত্মা এক ধোঁয়াটে বিভৎস কিন্তু করুণ মূর্তি নিয়ে আমার সামনে দাঁড়ালো। সেদিন বুঝলাম বিভূতি, ঘৃণা আর প্রতিশোধের আগুন মানুষকে তো ছাড়েই না, আত্মাকেও পুড়িয়ে মারে। এই যুদ্ধের ডামাডোলে আমি শুনলাম দূর থেকে মন্মথ বিশ্বাসের মরণ চিৎকার ভেসে আসছে। আমি গণ্ডি দিয়ে তাকে আটকে রেখেছিলাম ঠিকই, কিন্তু পাপের হাত থেকে বাঁচার কোনো গণ্ডি মানুষের তৈরি মন্ত্রে নেই। বাইরে মুষলধারে বৃষ্টির শব্দের সঙ্গে পাল্লা দিয়ে মর্তেনের পুরনো বাড়ির কাঠের কড়িবর্গাগুলো কোঁকিয়ে উঠছে। তারানাথ জানলার দিকে একবার তাকালেন। কাঁচের ওপারে কেবল নিকষ অন্ধকার আর জলের ঝাপটা। ঘরটা এখন ধূপের গন্ধে ভারী হয়ে আছে, কিন্তু সেই সুবাস ছাপিয়ে আমার আর কিশোরের নাকে কেন জানি না একটা ভিজে মাটির আর পচা চামড়ার গন্ধ আসছিল। হয়তো এটা তাদের মনের ভুল, নয়তো তারানাথের গল্পের মায়া। তারানাথ একটা নতুন পাসিং শো ধরালেন। আগুনের ফুলকিটা অন্ধকারে একবার জ্বলে উঠেই আবার ম্লান হয়ে গেল। এতে বলতে শুরু করলেন, হ্যাঁ, যা বলেছিলাম, অমাবস্যার রাত শেওড়া গাছের নিচে আমি যখন মা কালীর আবহান করছি, তখন বুঝলাম তন্ত্রের লড়াইটা আর কেবল আমার আর ওই পিশাচির মধ্যে সীমাবদ্ধ নেই। ওটা হয়ে দাঁড়িয়েছে সৃষ্টির আর ধ্বংসের এক আদিম খেলা। বাসন্তীর আত্মা যখন বিজলির শরীর থেকে আলাদা হয়ে একটা ধোঁয়াটে মূর্তিতে আমার সামনে দাঁড়ালো, তখন চারপাশের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। আমি অস্ফুট স্বরে বললাম, ঠাকুরমশাই, বিজলি কি তবে বেঁচে গেল? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রাণটা ছিল, কিন্তু শরীরটা ছিল জীর্ণ বস্ত্রের মতো পড়ে। পিশাচি যখন কোনো শরীর ত্যাগ করে, তখন সেই শরীরের হাড়গুলো যেন নিজেদের জায়গাচ্যুত হয়। বিজলি অচৈতন্য অবস্থায় পড়ে রইল, আর বাসন্তী সেই প্রেত মূর্তি আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসল। সে বলল, তান্ত্রিক, তুই মাকে ডেকেছিস, ভালোই করেছিস। মাই বিচার করুক। ওই যে গ্রামটা দেখছিস, ওই গ্রামের প্রতিটা মানুষ জানতো আমার ওপর কি অন্যায় হয়েছিল, কিন্তু কেউ একটা কথা বলেনি। মন মতো যখন আমাকে শেওড়া গাছের নিচে পুঁতে দিয়েছিল, তখন আমি চিৎকার করেছিলাম। সেই চিৎকার কি কারোর কানে পৌঁছয়নি?
আজ তাই সবাইকে মরতে হবে। আমি তখন ধ্যানে বসেছি। আমার সামনে রাখা নরকঙ্কালটা থর থর করে কাঁপছে। আমি বললাম, বাসন্তী, প্রতিশোধ কখনো মুক্তি দেয় না। তুই যাদের মারছিস তাদের মধ্যে অনেকেই নিরপরাধ। তুই মন্মথর বিচার চাস, তা তুই পাবি, কিন্তু এই তাণ্ডব বন্ধ কর। বাসন্তী এবার আমার দিকে তেড়ে এলো। তার সেই ধোঁয়াটে হাতগুলো যখন আমার তান্ত্রিক গণ্ডির গায়ে ধাক্কা খেলো, তখন আগুনের ফুলকি ঠিকরে বেরোলো। মনে হলো কোনো শক্তিশালী বৈদ্যুতিক তারে কেউ হাত দিয়েছে। ঠিক সেই মুহূর্তে বল্লভপুর গ্রামের দিক থেকে একটা পৈশাচিক কোলাহল ভেসে এলো। আমি বুঝতে পারলাম আমার গণ্ডি ভেঙে গিয়েছে। মন্মথ বিশ্বাসের বাড়িতে কিছু একটা ঘটেছে। আমি বিজলির অচৈতন্য দেহটা একরকম কাঁধে তুলে নিয়ে ছুটলাম মোড়লের বাড়ির দিকে। বৃষ্টি তখন থামার নাম নেই। পায়ের তলায় কাদা নয়, মনে হচ্ছিল আমি রক্তের উপর দিয়ে হাঁটছি। ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছিল টানা ঝাপটানোর শব্দ। হাজার হাজার বাদুর যেন শেওড়া গাছ থেকে বেরিয়ে মোড়লের বাড়ির দিকে উড়াল দিয়েছে। কিশোরী দু হাতে নিজের বাহু ঘষতে ঘষতে বলল, মোড়ল মশাইয়ের কি হলো ঠাকুর মশাই? আমি যখন মোড়লের বাড়ি পৌঁছালাম, দেখলাম সদর দরজাটা হাট করে খোলা। ভিতরে কোনো প্রদীপ জ্বলছে না, শুধু একটা চাপা ওগো শব্দ আর জীবনও শব্দ ভেসে আসছে। আমি লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম। দালানের মাঝখানে মন্মথ বিশ্বাস পড়ে আছে। তাঁর সারা শরীরে অসংখ্য কামড়ের দাগ। আর সেই বীভৎস দৃশ্য, বিপিন যে কিনা মন্মথের ছেলে, সে বাবার বুকের উপর চেপে বসে আছে। কিন্তু বিপিনের চোখে কোনো মায়া নেই। ওর শরীরটা কাঁপছে, আর ওর মুখ দিয়ে বাসন্তীর গলা বেরোচ্ছে। সে মন্মথের কানে কানে বলছে, মনে আছে মন্মথ, এইভাবেই তুই আমাকে শ্বাসরোধ করেছিলি। আমি বুঝলাম বাসন্তী তাঁর আত্মাটাকে বিভক্ত করে ফেলেছি। এক অংশ শেওড়া গাছে রয়ে গিয়েছে, আর এক অংশ বিপিনের শরীর দখল করেছে। এ এক সাংঘাতিক চাল। মন্মথ যন্ত্রণায় হাত পা ছুড়ছিল, কিন্তু তার নিজের ছেলের অমানসিক শক্তির কাছে সে ছিল অসহায়। আমি চিৎকার করে উঠলাম, বিপিন, ছেড়ে দে, তুই নিজের হাতে নিজের ভৃত্য হত্যা করিস না। কিন্তু কে কার কথা শুন? বাসন্তী তখন প্রতিশোধের নেশায় অন্ধ। আমি আমার ঝোলা থেকে পঞ্চমুণ্ডির আসনের ছাই বের করে বিপিনের দিকে ছুঁড়ে মারলাম। মন্ত্রপুত সেই ছাই বিপিনের গায়ে লাগতেই এক বীভৎস আর্তনাদ করে সে বাবার বুক থেকে ছিটকে পড়ল। কিন্তু সেই মুহূর্তেই জানালার ওপর থেকে এক জোড়া কালো হাত মন্মথকে হিঁচড়ে টেনে জানালার বাইরে নিয়ে গেল। আমি বাধা দেওয়ার আগেই সব শেষ। অন্ধকার বাগানের মধ্যে মন্মথের গগন বিদারী চিৎকার মিলিয়ে গেল। আমি আর বিপিনকে নিয়ে পিছনে যেতে পারলাম না, কারণ বিজলিকেও বাঁচাতে হবে। দিন রাতে সেই বীভৎসতা আজও আমার স্বপ্নে ফিরে আসে দেখি শুধু। আমি দেখলাম মন্মথকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন বাগানের গাছপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ডালপালা দিয়ে মন্মথের হাত পা বেঁধে ফেলা হয়েছে, আর সেই শেওড়া গাছের গোড়ায় বসে বাসন্তী সেই আদি মূর্তিটা মন্মথের হৃৎপিণ্ড ঝিরে বের করে আনল। বল্লভপুরে সেই আকাশ সেদিন রক্তবর্ণ হয়ে গিয়েছিল। কোনো দেবদেবী সেদিন সেই পাপীকে রক্ষা করতে আসেনি। বিচার যখন প্রকৃতির হাতে চলে যায়, তখন ধর্ম আর অধর্মের সীমারেখা মুছে যায়। তারানাথ থামলেন, সিগারেটের শেষ অংশটা নিভিয়ে দিয়ে আবার বলতে লাগলেন,
বিভূতি, মানুষ ভাবে সে অন্যায় করে লুকিয়ে থাকবে, কিন্তু মাটি সব মনে রাখে। ওই শেওড়া গাছের তলায় বাসন্তীর দেহটা যখন পচে গলে কঙ্কাল হয়েছিল, তখন তার প্রতিটি হাড় সেই অন্যায়ের সাক্ষী দিচ্ছিল। অন্যকে শেষ করার পর বাসন্তী শান্ত হলো না। এবার গোটা গ্রামের দিকে মুখ ফেরালো। তার সেই অট্টহাসি পুরো বল্লভপুরে প্রতিধ্বনিত হতে লাগলো। রক্ত চাই, আরো রক্ত চাই। যার যার ঘরে পাপ লুকিয়ে আছে সবার রক্ত চাই। আমি বুঝলাম আমাকে চরম তান্ত্রিক ক্রিয়া করতে হবে, না হলে বল্লভপুর গ্রাম কাল ভোরে এক জনহীন শ্মশানে পরিণত হবে। আমি বিজলি আর বিপিনকে মোড়লের চণ্ডী মণ্ডপের ভিতর টেনে আনলাম। ওদের চারপাশে সিঁদুর আর কামাক্ষার মাটি দিয়ে এক দুর্ভেদ্য গণ্ডি কাটলাম। তারপর নিজে বেরিয়ে এলাম সেই খোলা উঠোনে, হাতে আমার সেই তামার খড়গ। আমি জানতাম বাসন্তী এবার আমার উপর চড়াও হবে, কারণ আমি ওর পথে একমাত্র বাধা। আকাশে তখন মেঘের ফাঁক দিয়ে এক ফালি বিদ্যুৎ চমকালো। সেই আলোয় দেখলাম উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। আর শরীরটা এখন মানুষের মতো নয়, 10 ফুট লম্বা এক ছায়া। তার চুলগুলো সাপের মতো কিলবিল করছে। এ তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার নখগুলো থেকে টপ টপ করে কালো বিষাক্ত রস ঝরছে। সে বলল, তান্ত্রিক, তোর সাহসকে আমি মান্য করি, কিন্তু আজ তুই আমাকে থামাতে পারবি না। বল্লভপুর আজ আমার বলিদান দেবে। ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন, জানো বিভূতি, তান্ত্রিকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মন্ত্রের যে ইচ্ছা শক্তি বড় হয়ে দাঁড়ায়। আমি জানতাম বাসন্তীর জীবনের সেই করুণ কাহিনীর কথা। আমি বুঝতে পেরেছিলাম তার কষ্টটা কোথায়। আমি খড়গটা মাটিতে রেখে হাত জোর করে দাঁড়ালাম। আমি বললাম, বাসন্তী, মন্ন তো মারা গিয়েছে, তোর পাপি মুক্তি পেয়েছে। এবার এই গ্রামকে ছেড়ে দে। তুই যে সংসার চেয়েছিলিস সেই সংসার তো আর ফিরবে না। কিন্তু তুই যদি এইভাবেই চলতে থাকিস তবে তুই কোনো দিনও শান্তিতে ঘুমাতে পারবি না। তুই কি চাস, চিরকাল এরকম পিশাচ হয়ে দগ্ধ হতে? বাসন্তী আমার কথা শুনে থমকে গেল। তার সেই আগুনের মতো চোখ দুটো থেকে এবার টপ টপ করে জল পড়তে লাগলো। না, ওটা জল নয়, ওটা ছিল উত্তপ্ত রক্ত। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার খুব কষ্ট হয় তান্ত্রিক, এই মাটির নিচে আমার খুব ঠান্ডা লাগে। কেউ আমায় একটু আগুন দিল না? কেউ আমার জন্য দুপোটা চোখের জল ফেললো না? আমি অনুভব করলাম এক ভয়ঙ্কর পিশাচির ভেতরেও লুকিয়ে আছে এক বিচার প্রার্থী নারী। কিন্তু সেই মূর্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই বাতাসের মধ্যে এক অশুভ শক্তির কম্পন অনুভূত হলো। বাসন্তীর বুকটা আবার বিভৎস হয়ে উঠল। সে চিৎকার করে বলল, না, ওরা সবাই পাপী। ওরা সবাই জানতো ওই যে পালমশাই যে আমার বিয়েতে বাধা দিয়েছিল, ওর রক্ত আমি খাবো। ওই যে নাপিত কাকা যে আমার নামে কুৎসা রটিয়েছিল, ওকেও আমি শেষ করব। সে দিয়ে গেল গ্রামের ভেতরে। আমি বুঝলাম কেবল কথায় কাজ হবে না, এবার সরাসরি মহাশক্তির আহ্বান প্রয়োজন। এরপর তোমাদের কিভাবে সেই রাতে আমি আমার জীবনের সবচেয়ে বড় তান্ত্রিক যুদ্ধের সম্মুখীন হয়েছিলাম। আমি আর কিশোরী কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। তারানাথের গলার স্বরে এমন এক সম্মোহনী জাদু আছে যে আমরা যেন সশরীরে সেই বল্লভপুরের রক্তমাখা উঠোনে দাঁড়িয়ে আছি। বৃষ্টির শব্দটা এখন আরো জোরালো হয়েছে।
মনে হচ্ছে কেউ যেন বাইরে জানলার কাঁচে নখ দিয়ে আঁচড়াচ্ছে। বাইরের অন্ধকারের বুক চিরে একটা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ চমক সারা ঘরটাকে নীলচে আলোয় ভরে দিল। সেই ঘনস্থায়ী আলোয় তারানাথের মুখটা যেন কোনো পাথরের মূর্তির মতো শ্বেত শুভ্র আর ভয়ঙ্কর দেখাল। আমি আর কিশোরী দুজনেই শিউরে উঠলাম। আমাদের মনে হচ্ছে মঠ লেনের এই ঘরটা যেন আর কলকাতা শহরে নেই, সেটা যেন সেই 22 বছর আগের বল্লভপুরের কোনো এক বৃতাক্রান্ত উঠোনে স্থানান্তরিত হয়েছে। তারানাথ কলকাতার শেষবারের মতো টেনে পাশে রাখলেন। তাঁর চোখ এখন অর্ধ নিমীলিত। তিনি বলতে শুরু করলেন, হ্যাঁ, বাসন্তী তখন উন্মাদিনী। সে যখন গ্রামের দিকে ধেয়ে গেল, আমি বুঝলাম আর দেরি করার তিল মাত্র অবকাশ নেই। মন্মথ বিশ্বাস তার কৃতকর্মের ফল পেয়েছে, কিন্তু বাসন্তী সেই প্রতিহিংসার আগুন এখন বাজ বিচারহীন দাবানল হয়ে উঠেছে। আমি আবার সেই শেওড়া গাছের নিচে ফিরে গেলাম, এবার আর শান্তভাবে নয়। এবার আমার হাতে ছিল রুদ্রজটার বিভূতি আর কাল ভৈরব মন্ত্রের তেজ। আমি দেখলাম শেওড়া গাছটার প্রতিটি পাতা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সেই রক্তে মাটি ভিজে এক বীভৎস কাদা তৈরি হয়েছে। আমি সেই কাদার ওপর বসেই আমার তান্ত্রিক চক্র আঁকলাম। শ্মশানের চিতাভস্ম দিয়ে বৃত্ত টেনে তার ভিতরে আমি আমার পঞ্চমুণ্ডির আসন স্থাপন করলাম। আমি জানতাম বাসন্তীকে শান্ত করতে হলে তার সেই কঙ্কালটাকে মুক্ত করতে হবে, কিন্তু তার আগে তার প্রেতসত্তাকে মা কালীর চরণে সমর্পণ করতে হবে। তারপর কি হলো ঠাকুরমশাই? সে কি ফিরে এলো? এলো। গ্রামের দিক থেকে একটা বিকট হাহাকার ভেসে এলো। আমি দেখলাম বাতাসের উপর দিয়ে ভেসে আসছে সেই পিশাচি। তার সেই ধোঁয়াটে অবয়ব এখন আরো বিশাল। তার হাতে কোনো এক দুর্ভাগা গ্রামবাসীর ছিন্ন মুন্ডু। সেটা আমার পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, দেখ তান্ত্রিক, এই হলো তোর রক্ষার ফল। বল্লভপুর আজ আমার তৃষ্ণা মেটাবে। আমি তখন শুরু করলাম মহাকালী সংহারী আবাহন। ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে হ্রিং শ্রীং ক্রিং সাহা। ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে হ্রিং শ্রীং ক্রিং সাহা। ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে হ্রিং শ্রীং ক্রিং সাহা। আমার কণ্ঠে সেই মন্ত্রের শব্দে মনে হলো আকাশের মেঘগুলো পর্যন্ত থমকে গেল। হঠাৎ শেওড়া গাছের সবচেয়ে বড় ডালটা সশব্দে ভেঙে পড়ল। ভাঙা ডালের ভিতর থেকে হাজার হাজার কালো পোকা বেরিয়ে আসতে লাগলো। বাসন্তী এক অমানসিক চিৎকার করে আমার গণ্ডির উপরে ঝাঁপিয়ে পড়ল। আর দীর্ঘ নখগুলো যখন আমার তান্ত্রিক গণ্ডির দেওয়ালে লাগলো, তখন আগুনের ফুলকি আর নীল ধোঁয়ায় চারপাশ ভরে গেল। সে বারবার ধাক্কা মারছে আর প্রতিবারই এক একটা বজ্রপাতের মতো শব্দ হচ্ছে। আমি বুঝলাম আমার গণ্ডি দুর্বল হয়ে আসছে। বাসন্তীর ঘৃণা এতই প্রবল যে সামান্য মন্ত্রে আগে আর বেঁধে রাখা সম্ভব নয়। আমি ফিসফিস করে বললাম, তারপর আপনি কি তবে হার মেনে নিলেন? তারানাথ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তান্ত্রিক কখনো হার মানে না গো বিভূতি। হয় সে সিদ্ধি লাভ করে, নয়তো ধ্বংস হয়। আমি তখন আমার বুক চিরে এক ফোঁটা রক্ত আমার কপালে মেখে দিলাম। মহাকালীর উগ্র মূর্তি ধ্যান করে আমি ডাক দিলাম, মা, তুই যদি অশুভ বিনাশিনী হোস, তবে এই অতৃপ্ত আত্মাকে গ্রাস কর। তোর খড়গে আজ এই বল্লভপুরের পাপ মোচন হোক। ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল।
মাটি ফেটে এক তীব্র লাল আলো বেরিয়ে এলো। এই আলোয় আমি দেখলাম শেওড়া গাছের চূড়ায় এক কালকায়া নারী মূর্তি আবির্ভূত হয়েছে। আর হাতে জ্বলন্ত খড়গ, চোখে মহাকালের আগুন। বাসন্তী সেই মূর্তি দেখা মাত্রই পাথরের মতো স্থির হয়ে গেল। আর সেই পৈশাচিক দাপট মুহূর্তে বিলীন হয়ে গেল ভয়ে। থর থর করে কাঁপতে কাঁপতে মাটির উপর লুটিয়ে পড়ল। সেই দৈবী আলোক ছটায় আমি দেখলাম বাসন্তীর আসল রূপ, সেই আকাল মৃতা লঞ্চিতা মেয়েটি। সে ঢুকরে কেঁদে উঠল। মা, আমি তো শুধু বিচার চেয়েছিলাম, ওরা কেন আমার ওপর এমন করলো মা? সেই রাতে বল্লভপুরের আকাশে যে যুদ্ধ হয়েছিল তা কোনো চর্মচক্ষে দেখা সম্ভব নয়। আমি দেখলাম মা কালী সেই ছায়া মূর্তি তার গর্ব দিয়ে বাসন্তী সেই পিশাচ আচ্ছাদনটাকে ছিন্ন ভিন্ন করে দিলে। বাসন্তীর ভেতর থেকে সেই অশুভ শক্তিটা এক বিকট আর্তনাদ করে বেরিয়ে গেল অন্ধকারের দিকে। পড়ে রইল শুধু এক অসহায় নারীর বিদেহী আত্মা। মা কালী সেই রুদ্র রূপ ধীরে ধীরে শান্ত হল। তিনি আমার দিকে একবার তাকালেন। এই চোখে ছিল কোটি সূর্যের তেজ আর অসীম করুণা। তারপর সব স্তব্ধ হয়ে গেল। তারানাথ একটু থামলেন, তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আমি বুঝলাম পিশাচি দমিত হয়েছে, কিন্তু বাসন্তীর আত্মা এখনো মুক্তি হয়নি। সে তখন সেই শেওড়া গাছের গোড়ায় কুণ্ডুলি পাকিয়ে বসে কাঁদছে। আমি লণ্ঠনটা নিয়ে তার কাছে গেলাম। এবার আর আমার গায়ে কোনো মন্ত্রের কবচ ছিল না। আমি শুধু এক মানুষ হিসাবে আর এক মানুষের যন্ত্রণার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, বাসন্তী, মন্মথ শেষ হয়েছে, তোর অপমানকারীরা ছাড়খাড় হয়েছে। এবার তুই শান্ত হ। তোর এই শরীরটা অসুচি অবস্থায় পড়ে আছে বলেই তোর এই যন্ত্রণা। চল চল, আমি তোর শেষ কাজ সম্পন্ন করব। বাসন্তী তার অশ্রু ভরা চোখ তুলে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত ক্লান্তি। সে মৃদু স্বরে বলল, ঠাকুর মশাই, আপনি কি আমাকে গঙ্গার ঘাটে নিয়ে যাবেন? আমি কি মুক্তি পাবো? আমি মাথা নাড়লাম। সেই রাতেই আমি আর বিপিন, যে তখন একটু সুস্থ হয়েছে, দুজন মিলে কোদাল নিয়ে শেওড়া গাছের তলাটা আবার খুঁড়লাম। সেই কঙ্কালটাকে সযত্নে বের করে আনলাম। আশ্চর্যের বিষয় কি জানো, কঙ্কালটা স্পর্শ করার সাথে সাথেই মনে হলো এক অদ্ভুত শান্তির বাতাস বয়ে গেল গ্রামটার উপর দিয়ে। পরদিন ভোরে যখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আমি নদীর পাড়ে বাসন্তীর কঙ্কালটার দাহ সংস্কার করলাম। আগুনের শিখা যখন আকাশে উঠেছে, তখন আমি দেখলাম সেই ধোঁয়ার মাঝে এক সুন্দরী তরুণী হাত জোর করে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। তার মুখে ছিল এক স্বর্গীয় হাসি। এই মুহূর্তে শেওড়া গাছের সবচেয়ে বড় ডালটা নিজের থেকে মরমর করে ভেঙে পড়ল। যেন ওই বৃক্ষ তার অভিশপ্ত ঋণ থেকে মুক্তি পেল। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, গল্প প্রায় শেষ, কিন্তু বল্লভপুরের সেই স্মৃতি আজও আমার পিছু ছাড়ে না। মন্মথ বিশ্বাসের দেহটা যখন দাহ করা হয়, তখন দেখা গিয়েছিল তার হৃৎপিণ্ডের জায়গায় কোনো মাংস নেই, শুধু কালো কয়লা পড়ে আছে। গ্রামের লোক এরপর শান্তি পূজা করিয়েছিল। আমি আমার গ্রামে ফিরে আসার আগে বিপিন আর বিজলিকে দেখে এসেছিলাম। বিজলি সুস্থ হয়েছিল ঠিকই, কিন্তু তার চোখে সেই শূন্যতা কোনোদিনও কাটেনি। সে আজীবন সেই অভিশপ্ত রাতের দাগ বয়ে নিয়ে বেড়াবে।
আমি আর কিশোরী এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। তারপর একটা ঢোক গিলে বললাম, ঠাকুর মশাই, তাহলে ওই শেওড়া গাছটা এখন নেই? তারানাথ রহস্যময় হাসি হাসলেন। গাছটা হয়তো আছে বুঝলে, কিন্তু তার ভেতরে যে প্রতিহিংসা ছিল তা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাসন্তীর কঙ্কাল দাহ করার পর বল্লভপুরে আর কোনো পিশাচের উপদ্রব হয়নি। তবে আজও শ্রাবণের মাসে ঝড়ের রাতে ওই গ্রামের লোক দরজা বন্ধ করে রাখে। তারা হয়তো ভয় পায় পাছে আবার কোনো নতুন পাপ কোনো অতৃপ্ত আত্মাকে জাগিয়ে না তোলে। আমি আর কিশোরী উঠে দাঁড়ালাম। আমরা প্রণাম জানালাম তারানাথকে। আমাদের দুজনের মনেই হাজারো প্রশ্ন, কিন্তু তারানাথের সেই শান্ত গম্ভীর রূপ দেখে আমাদের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। আমরা একে অপরের দিকে তাকিয়ে ধীর পায়ে ঘরের বাইরে এলাম। মঠ লেনের বৃষ্টি তখন কমে এসেছে, কিন্তু রাতের অন্ধকারটা যেন অনেক বেশি গভীর মনে হচ্ছে। আমরা দুজনে দ্রুত পায়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিলাম, আর পেছনে ফিরে এলাম সেই রহস্যময় তান্ত্রিকের বাড়ি, যেখানে এখনো হয়তো বাসন্তীর কান্নার রেশ বাতাসে ভেসে বেড়াচ্ছে।